নবম দিন অন্তুর পাটোয়ারি বাড়িতে। সারাদিন বারান্দায় দাঁড়িয়ে থাকা, ঘুরে ফিরে জয়ের ঘরটা দেখা, রান্নাঘরে গিয়ে রিমির পাশে দাঁড়িয়ে থেকে আবার রুমে আসা। সকালে হুমায়ুন পাটোয়ারি ডেকে বললেন, আরমিন, আম্মা। সুমধুর ডাক। অন্তু কাছে গেলে সহস্যে বললেন, মামা শ্বশুরকে এক কাপ চা দিতে পারো? অন্তু রান্নাঘরে যেতে যেতে ভাবে, আসল শ্বশুরের খবর নাই, মামা শ্বশুরের ঘুম নাই, তার আবার চা চাই। বাংলার সব ঘরে চায়ের চলন নেই নিয়ম করে। উচ্চবিত্তরা এসব মানে। পাটোয়ারি সাহেব ভালো লোক। ব্যবহার, কথাবার্তা সব আন্তরিক। অন্তুর উনাকে ভালোই লেগেছে। কিন্তু সাহানা অন্তুকে সহ্য করতে পারছেন না। অন্তু বাড়িতে পা নাই রাখতে বাড়িতে রক্তের ছাপ লেগেছে। রিমির হাতের কবজি বয়ে জয়ের রক্ত এসেছিল সেদিন, জয় আসেনি। দুই ভাই রাজধানীতে পড়ে আছে। কল করলেও হামজা কিছু বলে না বিশেষ। বলে, সব ঠিক আছে, জলদি দিনাজপুর ফিরব। জয়ের অবস্থা কিছুই বলে না। সেসবের জন্য তার অন্তুকে দায়ী মনে হয় সাহানার। আগামীকাল থেকে দুদিন হরতাল। বহুদিন থেমেছিল এইসব অবরোধ। আবার শুরু হলো কিসে, কে জানে। ওরা আসতে যে আরও কয়েকটা দিন লাগবে, এটা বোঝা যাচ্ছে। সাহানার শরীরে কোনো উন্নতি নেই। সেই সারাদিন পেটের ব্যথায় কাতরায়। কথা বলার লোক নেই তার। অন্তু গিয়ে বসেছিল। দু চার কথা শুনিয়ে রুম থেকে বেরোতে বলেছেন। বিকেল বেলা তুলির রুমে ঢুকতেই ফিডার রেখে দৌড়ে এসে ঝেঁপে পড়ল কোয়েল, আরিন। চলো চকলেট কিনে আনি। জয়টা আসছে না। তুমি ওর বউ, তুমি চলো। অন্তু কানে গলিত সীসার মতো ঢোকে জয়ের বউ কথাটা। সে হাসে, পড়ে যাব, আম্মা। চলুন, এখন দুধটুকু শেষ করুন, নয়তো চকলেট কিনে দেব না। অন্তু বসে থাকে কিছুক্ষণ। পরে দ্বিধা ভেঙে জিজ্ঞেস করে, দুলাভাইকে তো দেখলাম না আসতে। মেয়েকে দেখতে আসে না? আপনি কি এখানেই থাকছেন? এত দ্বিধা করছ কেন? সৌজন্যের কিছু নেই। সরাসরি প্রশ্ন করো, যা মনে আছে। হাসল তুলি। কি হয়েছে আপনার দুলাভাইয়ের সাথে? তুলির মনে হয়, জয়ের বউটা অন্তর্যামী। নতুন এই বাড়িতে এসে শুধু সবার চালচলনে অন্তু যেসব সত্যগুলো বুঝে গেছে, তা সাধারণ চিন্তার মেয়ের পক্ষে সম্ভব নয়। তুলি করুণ হাসে, এতগুলো দিন এসে রয়েছি। এই বাড়ির কেউই জিজ্ঞেস করেনি একবারও, তুমি কেন করছো? আমি এ বাড়ির কেউ নই। তুলি চেয়ে থাকে অন্তুর মুখের দিকে। চোখে মুখে অনেক কিছু, কিন্তু সেসব নীরব। চোখ যেসব কথা বলে এই মেয়ের, তা বোঝা যায় না। শুধু বোঝা যায়, বহু কথাই বলে যায় নিঃশব্দে। ওড়নাটা মাথায় পড়ে শাড়ির আঁচলের মতো করে। কপাল অবধি পড়ে থাকে। চলনে একটা অভিজাত্য আছে। তুলির খুব পছন্দ হয়েছে জয়ের বউকে। এখন সে বুঝতে পারে, যা তা ধরে আনেনি জয়। অন্তু নামাজ শেষ করতেই ঘড়িতে সকাল 11টা বেজে 43 মিনিট। বাড়িতে খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই এদের। কেউ অসুস্থ, কেউ বা বিষণ্ণ, কেউ ঘুমন্ত। অন্তু নিজেই খাবার বেড়ে নিয়ে খেতে বসল। খানিক পরে হুমায়ুন পাটোয়ারি এসে বসে বললেন, খাবার দে তো, আম্মা। কেউ খাক না খাক, আমি তুই খেয়ে বাঁচি। অন্তু খেতে খেতে জিজ্ঞেস করে, আপনার হাই প্রেশার আছে, মামা? না, কিন্তু অ্যাজমার ভাব আছে। তাহলে মাংস খাবেন না? ওটা আমি আমার জন্য বের করেছি। আপনি ডাল দিয়ে খেয়ে নিন। আমি তরুকে ডেকে আনছি।
অবাক হয়ে তাকিয়ে রইলেন হুমায়ুন সাহেব। সিরিয়াস, গম্ভীর, আবার কেমন অদ্ভুত মেয়েটা বাড়িটাকে দুই বাহুতে আঁকড়ে ধরেছে নাকি নিজের নিয়ন্ত্রণে রেখেছে ঠিক বোঝা যাচ্ছে না। তরুকে রুমে না পেয়ে ছাদের দিকে পা বাড়াল অন্তু। সে ওখানেই বেশি কাটায় আজকাল, একা একা, নির্জনে। অন্তুর দিকে তাকায় না। অন্তুর এটাও বোঝা হয়ে গেছে তার কাছে সর্বোচ্চ ঘৃণ্য পুরুষটারও একটা বিরোহিনী আছে। আশ্চর্য হলেও আশ্চর্য নয়, কারণ মানুষের মন বড় বিচিত্র। তরুর কাছে হয়তো জয়কে ভালোবাসার কারণ আছে। অর্ধেক সিঁড়ি উঠতেই রিমির চিৎকারে বাড়ি কেঁপে উঠল। অন্তু পিছু ঘুরতেই ওর আগে তরু নেমে আসে পাশ কাটিয়ে। ধাক্কায় অন্তু পড়ে যেতে নিলে তরু বাহু চেপে ধরে গম্ভীর হয়ে বলল, এত নড়বড়ে হলে চলবে না। সিঁড়িঘরের দরজা আটকে দ্রুত নেমে এসো। এবার সকলে শুনতে পায় সজোরে ঠাস করে কাঁচ ফাটার আওয়াজ। বেরিয়ে আসে রিমি, তার বাহুর ওপরে কামিজের হাতা রক্তে ভেজা। কাচের আঘাত পেয়েছে। অন্তু ভেতরে ঢুকে দেখে রিমির ঘরের জানালার কাছে 3টে ছিদ্র। পাথর ছড়িয়ে আছে মেঝেতে। অন্তু থাকা অবস্থায় আরও 2টো পাথর এসে অন্য জানালার কাচ ভেঙে দেয়ালে ছিটকে পড়ে। নিচে যেন বিক্ষোভ শুরু হয়েছে এত রাতে। দলে দলে পদচারণার আওয়াজ বাড়ির চারপাশে টহলের মতো ঘুরছে। অন্তু বেরিয়ে আসে দ্রুত। রিমি সাবধান করে, আরমিন, এখানেই দাঁড়ান, ঘরে যাবেন না। জয় ভাইয়ার ঘরে হামলা সবসময় আগে হয়। দরজায় করাঘাত পড়লে খুলে দেয় অন্তু। কবির অন্তুকে সালাম দেয়, কপালে হাত ইশারা করে। হন্তদন্ত হয়ে ভেতরে ঢোকে। রিমিকে বলে, রাহাত মরে গেছে ভাবি। ক্লাবঘরে আগুন জ্বলছে। সব শেষ, ক্লাবের সব শেষ। বিরোধী দলের শুয়োরের বাচ্চারা ক্লাবঘর জ্বালিয়ে দিয়েছে। রিমি চেয়ারে বসে পড়ে শ্বশুরকে বলে, আব্বু, আপনার ছেলেকে কল করুন তো। এই সময় বাড়ির লোকগুলোকে মারবে সে। জয় ভাইয়ার চিকিৎসা বাড়িতে হবে। জেলায় ফিরতে বলুন। আমি আর এসব নিতে পারছি না। আমি কিন্তু ও বাড়িতে চলে যাব। তুলি বলল, শান্ত হও ভাবি। আব্বু আপনি নিচে যান, গেট খোলার দরকার নেই। এসব করছে ওরা গেট খেলানোর জন্য। নিচে যান, মেইন ফটকে লোক দাঁড় করান। হুমায়ুন সাহেব বললেন, কবির, নিচে কে কে আছে রে? সবাই আছে মামা। আপনি বললে অ্যাকশন নেবে। দরকার নেই, 2 ভাই জেলায় নেই, এখন অ্যাকশন নেবার কিছু নেই। ওর ফিরুক, যা করার করবে। চল। তুলি তরুর হাতে কোয়েলকে দিয়ে পেছনের বারান্দায় যায়। খানিক বাদে ফিরে এসে রিমির পাশে বসে বলে, পেছনের জঙ্গলে দলে দলে ঢুকেছে সব। হরতাল ডেকেও একটা রাত সহ্য হয়নি হারামজাদাগুলোর। আবার ক্ষমতা চায়। গদিতে বসলে এইসবই করে বেড়াবে। অন্তু চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। সবাই যেন পেশাগত এসব ব্যাপারে খুব অভ্যস্ত লাগছিল সকলকে। এবার বলে উঠল, বিএনপির কথা বলছেন? আওয়ামী লীগই বা গদিতে বসে কি শান্তি প্রতিষ্ঠা করে ফেলল? মোট কথা, গদিতে যেই থাকুক, খেলা একই রঙের দেখাবে। দলের লোকে কিছুই না। যা যায় সব তো জনগণের। ওরা তো শুধু নিজেদের মধ্যে ধরাধরি খেলে, বিনোদন নেয় জীবনের। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। বারবার সবাই অন্তুর দিকে তাকাচ্ছিল। অন্তু সযত্নে একটু স্যাভলন মাখিয়ে রিমির হাতে একটা কাপড় বেঁধে দিল। রিমি জিদ ধরে বলে, কাল সকালে যদি এ বাড়ি না ছেড়েছি, আমার জিহ্বা কাটা পড়ুক। ওই লোক আসুক বাড়িতে।
না নিজের জীবনের গ্যারান্টি রেখেছে, না আমার বাপ চাচা রাজনীতি করেনি। এমন কখনো বাড়ির লোক নির্যাতন সয়নি, কারণ ওদের এ বাড়ির লোকদের মতো ক্ষমতার লালসা ছিল না। রাজনীতি বহুলোকে করে, এদের মতো জান হাতে করে মাঠে নামা রাজনীতিবিদের মুখে আগুন দেই আমি। রাগে কটমট করে ওঠে রিমি। কল লাগালো হামজাকে, আপনি আসবেন নাকি আমি বাড়ি ছাড়ব? কি করছেন কোথায়? বাড়ির নিরাপত্তা দিতে পারেন না, কিসের নেতাগিরি দেখান? বাড়িতে এরকম মরতে রেখে কোথায় মরতে গেছেন নিজে? শান্ত হও তুমি, আজ রাতে রওনা দেয়া হলো না। নিচে এখন দেখো হাঙ্গামা থেমেছে, পুলিশ গেছে, ছেলেরা এসে জমেছে। ওরা সারারাত থাকবে ওখানেই, আর কিছু হবে না। শান্ত হও, আসছি আমি। জয়কে চাইলেও হাসপাতালে রাখার উপায় নেই। ও 3 দিন আগে হাসপাতাল ছেড়েছে জ্ঞান ফিরতেই। আমি গাড়িতে পড়ে কথা বলছি। ফিরবেন কবে? গর্জে উঠল রিমি। কাল রওনা দেব। বললাম তো, আর কিছু হবে না। খেয়ে নাও, ভেতরের ঘরে শুতে যাও, ঘরে থাকার দরকার নেই। আসলেই বাইরের গেটের ওপর ধুমধাম আঘাত কমেছে, পাথর ছোড়াছুড়ি বন্ধ হয়েছে। অনেকের সমস্বরের আলোচনার গোঙানি ভেসে আসছে। অন্তু নিজের ঘরে এসে বারান্দায় দাঁড়াল। জয়ের ঘর ডান পাশে, পেছনে থেকে সামনে থেকে সমান। বেকনিতে দাঁড়িয়ে রাস্তায় ভিড় দেখা যায়। পোলের লাইট বোধহয় ভেঙে ফেলেছে ওরা। অন্ধকারে জটলা বাঁধা লোকজন। আগামী 2 দিনের হরতালে বাড়ি ফেরাও মুশকিল হবে জয়দের। অবশ্য ওদের জন্য মুশকিলের কিছু নেই। একটা কথা খুব খচখচ করছিল, জয় যদি 3 দিনে চেতনা ফিরে হাসপাতাল ছাড়ার শক্তি পায়, তাহলে তো ঢাকা নেবার প্রয়োজন ছিল না। ঢাকাতে নিশ্চয়ই অন্য কাজে গেছে 2 ভাই। আবার হতে পারে জয়ের শরীরে ব্যথাটাই কম। ক্লাবঘর পুরোটা পুড়ে যায়নি। আবাসিক যে বিল্ডিংটা ছিল, ওটার ভেতরটা ঠিক আছে টুকটাক। বাইরের দেয়ালে কালি পড়েছে। জয় ফিরল তারও সপ্তাহখানেক পর। সকলে স্বাভাবিক নিলেও অন্তু অবাক হয়েছিল। এখনো মাথায় ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, চোখ মুখে অসুস্থতা স্পষ্ট। অথচ জয় দিব্যি হেঁটে ভেতরে ঢুকেছিল। কাউকে ছুতে দেয়নি নিজেকে। আঘাত নেহাত কম ছিল না। হামজা পরিস্থিতি সামলে নিতে পটু। মিথ্যা বলেছিল। এতদিনের চিকিৎসার সাথে সাথে কিছু কাজ করেও ফিরেছে। বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে বসা ছিল জয়। তখন রাত 11:30। পরনে ঘিয়ে রঙা প্রকাণ্ড শাল জড়ানো। সকলে ভিড় করে আছে জয়কে। হামজা বিছানার ওপর জয়ের পায়ের কাছে ক্লান্ত ভঙ্গিতে টানটান হয়ে শোয়া। জয়ের মুখ অসম্ভব গম্ভীর, চোখে মুখের ভাব গাঢ়। শুধু মামিকে জিজ্ঞেস করল, শরীর কেমন? শাহানার ব্যথা অসহ্য পর্যায়ে চলে গেছে। জরায়ুতে ঘা তার। এই সংকটের মাঝে অপারেশনের সুযোগ নেই বললেই চলে। হুমায়ুন সাহেব জিজ্ঞেস করলেন, বিএনপি হঠাৎ খেপেছে কেন আবার? হামজা বলল, ওরা খেপে ছিল না কবে? ক্ষমতা হারানোর পর থেকেই খেপে আছে। এবারের নির্বাচনের পর মাঝখানে কিছুদিন হতাশা পালন করেছে, তাই মনে হয়েছে স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। সংসদ নির্বাচনের বছর পূর্তি হবে। ওদের জ্বলন আবার বেড়েছে। ঢাকার পরিস্থিতি ভয়াবহ। সেদিনের হামলা ওরাই করেছিল? না। আবার হ্যাঁ, বিএনপির দল ভারী হয়েছে, বুঝতে পারছ না? ক্ষমতায় এসেছে একদল, আর আসেনি বহুদল।
ওই বহুদল এখন ধীরে ধীরে আরেক দল হচ্ছে। মাঝার নাকি তোর সাথে কথা বলতে চায়। কথা নেই আমার কোনো। ও শালা ধান্দাবাজ। ওর বাপের অফিসে কাল কয়েকটা জঙ্গি ঢুকেছিল, এখন হাত মেলাতে চাইবেই। না মেলালে আবার নতুন ফোন দিয়ে আটবে আমাকে বাস দেবার। রাস্তার কাজ থেমে আছে। কন্ট্রাক্টর এসে ঘুরে গেছে কয়েক দফা। ওদের তো অলিফলি বেঁধে গেছে। রাস্তার কি বাল হয়েছে? কয়েকদিন আগেও প্রাইমারি স্কুলের সম্মেলনে নতুন বিল্ডিং মঞ্জুর করা হল। ভোরে না জনগণের? এই পরিস্থিতিতে রাস্তার কাজ হয়? কয়েকটাকে বোম মেরে উড়িয়ে দিয়ে গেলে তবে হয়তো সুখে থাকার চিন্তা দূর হবে জনগণের। আর কেউ কথা বলল না। শান্ত হামজার এই কথাগুলোই আগুনের মতো গরম। সহজে না রাগা মানুষটার সামান্য একটু চেতে যাওয়াও অনেক। রিমি বেরিয়ে গেল ভারী পা ফেলে। জয় চুপচাপ খাটের সাথে হেলান দিয়ে চোখ বুজেছিল। অন্তু গরম পানি নিয়ে ঘরে ঢুকল। হামজা বলল, প্রেসক্রিপশনটা আমার কাছে দাও। বুঝিয়ে দিচ্ছি। অ্যান্টিবায়োটিক দিয়েছে, সময়মতো খাওয়াবে। অন্তু কাগজ এগিয়ে দিয়ে দাঁড়াল। জয় চোখ খুলে তাকায়। আটসাটো জামা যদিও পরেনি অন্তু, তবুও শরীর মাপা হয়ে গেল ওর চোখ দিয়েই। অভিজ্ঞ চোখ দুটোর একটু অসুবিধা হল না নারী শরীরের ভাঁজগুলো কাপড়ের ওপর দিয়ে পরিমাপ করে নিতে। তাতেই নিঃশ্বাস ভারী হল। এদিক ওদিক তাকালো বারবার। অন্তু ওড়নাটা শাড়ির আঁচলের মতো মাথায় দিয়েছে। আগের চেয়ে যেন ভিন্ন দেখতে লাগছে। এটাই বোধহয় বিয়ের জাদু। হাতে গায়ে কোনো ধরনের অলংকার না থাকা সত্ত্বেও বউ বউ লাগছিল। জয়ের বুক ওঠানামা করে। রক্তে তেজ বাড়ে। অধৈর্য হয়ে উঠল এক মুহূর্তে। রাশভারী গলায় বলে উঠল, মামা, বের হও রুম থেকে। সকলে একে একে বেরিয়ে যায়। হামজা গম্ভীর হয়ে বলল, ডাক্তার তোকে উত্তেজিত হতে নিষেধ করছে। নতুন রক্ত দেয়া হয়েছে শরীরে। জয় গোয়ারের মতো বলল, বাইরে যাও। অন্তু ওষুধ খুলছিল। অস্বস্তিতে হাত পা অসাড় হয়ে আসে। ইচ্ছে করছিল ছুটতে পালিয়ে যেতে, এই সীমানা যেতে। ঘৃণ্য এই লোকটার সাথে একঘরে কি করে থাকবে তা ভাবার শক্তিটুকুও ভেতরে নেই। তার ওপর বেলেহাজ লোকেরা খুব বিপজ্জনক। অন্তুর রক্ত জমাট বেঁধে আসে যেন। জয় আদেশ করে, দরজা আটকে দিয়ে এসো। ভালোভাবেই ওষুধগুলো খেলো আস্তে আস্তে। অন্তুর পা দুটো যেন চাকা হয়ে গেছে। একা একাই ছুটতে চাইছে। আর্দ্রতায় শরীরটা ভার হয়ে উঠছিল, ঠিক যেমন ভূতের ভয় মানুষ ভার হয়ে ওঠে। হেলান দিয়ে বসে আছে জয়। শার্টের বোধহয় নিচের দুটো বোতাম লাগানো। ওপরের খোলা বোতামের মাঝ দিয়ে পশমে ভরা বুকে নজর যেতেই গা ঝিমঝিম করে ওঠে অন্তুর। আল্লাহকে ডেকে উঠল, পানাহ চেয়ে উঠল ভেতরটা। মিনতি করে উঠল যেন, মুক্তি চায়। জয় ঠোঁটের ফাঁক দিয়ে বড় বড় শ্বাস নিচ্ছিল। শরীর ঘেমেছে অল্প। অন্তু উঠে যেতে উদ্যত হতেই বলল, পানি দাও। আর একটু পানি খাব। ওষুধ আটকে আছে গলায়। অন্তু গ্লাস এগোতেই জয় থাবা দিয়ে খপ করে ধরে হাতের কবজি। অন্তুর হাতের শিথিলতায় ঝনঝনিয়ে গ্লাসটা পড়ে ভেঙে যায় মেঝেতে। ঝাঁকি মেরে ওঠে অন্তুর দেহটা। হাতটা মুচড়ায় জয়ের মুঠোর মাঝে। মুখটা শক্ত হয়ে ওঠে অন্তুর। তীক্ষ্ণ চোখে তাকায় জয়ের দিকে। জয় শীতল চোখে চেয়ে থেকে জিজ্ঞেস করে, হাত মুচড়াচ্ছ কেন, ঘরোয়ালি? এতগুলো দিনে একা শুতে খারাপ লেগেছিল, হ্যাঁ? চোখ দুটো হেসে ওঠে জয়ের। সেই হাসি জয়ের।
ব্রোটা নাচায় নিজস্ব ভঙ্গিতে। একটানে অন্তুকে বিছানায় ফেলে ব্যান্ডেজ জড়ানো হাতেই ওড়নাটা হিচড়ে খুলে ফেলে। হাতের ক্ষততে বোধহয় টান লাগতেই মুখ কুচকায়। মাথার ব্যান্ডেজর ওপর রক্তের তরল দেখা দেয়। কারণটা বোঝা যায় না। প্রথমে একটা চুমু ঠিক কণ্ঠনালীর ওপর খেয়ে মুখ তুলে আস্তে করে বলে, মোহরানা বাকি রইল, পরে শোধ করব সেসব। সে রাতে জয়কে খুখার জঙ্গলির খাদকের মতো লেগেছিল। অন্তুর চোখের আর্তনাদ, হাতের প্রতিরোধে জয় বোধহয় শক্তি পাচ্ছিল আরও। ধীরে ধীরে জয় যত উত্তাল হল, ওর কপালের ব্যান্ডেজে তাজা রক্তের দাগ গাঢ় হচ্ছিল। অন্তুর কান্না পেয়েছিল, কত কিছু ভাবনা এসেছিল। কিন্তু সে কাঁদেনি, অন্তত জয়ের সামনে না। একদিন এরকম কিছুরই আশঙ্কাকে জনগণ মনেপ্রাণে বিশ্বাস করে কত কি করে ফেলছে। এই পর্যন্ত এনে ফেলেছে ওকে। অথচ আজ আসলেই তেমন কিছু হচ্ছে। জয় নামক অভিশাপ আজ অন্তুকে ছুঁয়ে দিচ্ছে, তাও আবার দলিল আছে হালালের। কিন্তু কেউ আজ ধরতে আসছে না, বদনাম রটতে আসছে না। আচ্ছা, আজ বলাৎকার হচ্ছে না? অন্তুর ইচ্ছার বিরুদ্ধে তাকে ছোঁয়া হচ্ছে। ওহ, আজ তো জয়ের কাছে হালাল সার্টিফিকেট আছে। জয় শুয়ে পড়ার পর অন্তু বারান্দায় গিয়ে দাঁড়ায়। তার শরীরে তখন জয়ের বিশাল শালটা জড়ানো। এই বারান্দা দিয়ে বায় তাকালে বাড়ির সামনের রাস্তা দেখা যায়, আর ডানে বাড়ির পিছনের পতিত জায়গা। বেশ কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে রইল ওভাবেই। আব্বুর কথা মনে পড়লে এখন আর কান্না পায় না। কলিজাটা চির ধরে, তবে ফোঁট ফাটে না। আজ ফাটল। ঝোড়ো করে অশ্রু গোড়ালো চোখ দিয়ে। নিজেকে খুব অপবিত্র লাগছিল। খুব গভীরভাবে লেগে আছে জয় আমিরের ছোঁয়া গোটা দেহে। দূরে কোথাও বাচ্চা কাঁদছে, কেউ কাঁদছে। অন্তু চমকালো। এত রাতে আবার কে কাঁদছে? করুণ সেই স্বর। কোথা থেকে আসছে কান্নার আওয়াজ? গাটা ছমছম করে ওঠে। ঘড়িতে তখন রাত 4টা। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে রইল অন্তু। ভেতর থেকে জড়ানো গলায় জয় ডাকে, ঘরওয়ালি, ভেতরে এসো। এত রাতে মেয়ে মানুষ বাইরে দাঁড়ানো ঠিক না। অন্তু জবাব দেয়, অভিশাপ তো ভেতরে শুয়ে আছে, জয় আমির। বাইরেটাই বরং আমার জন্য নিরাপদ। চোখ বুজেই ঠোঁট এলিয়ে হাসে জয়, ভুল বলনি। তবে এটা আমার বিশেষত্ব। ব্যান্ডেজ থাকা অবস্থায় গোসলে সমস্যা হচ্ছিল জয়ের। কদিন ওভাবেই গোসল করেছে। গোসল না করে থাকতে পারে না কিছুতেই। একদিন বেশি বিরক্ত হয়ে একটানে ব্যান্ডেজ খুলে ফেলে দেওয়ার সাথে সাথে রক্ত বের হয়ে এলো ক্ষত থেকে। ওপরের চটা উঠে গেল কাপড়ের সাথে। অভ্যাসবশত চিৎকার করে ডাকল, তরু। পরে বিড়বিড় করল, যা শালা, ভুল বাড়ির কলিং বেল চেপে ফেলেছি। বউয়ের হাতে ঝাঁটার আদর খাওয়ার মোক্ষম সুযোগ। এমনিতেই আমার যে খান্নাস বউ। ভুল শুধরে অন্তুকে ডাকল। অন্তু আসবে না, সেটা জানা কথা। জয়ের ডাক শুনে সে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ে। অবসরে বসে থাকলে কাজ তৈরি করে নিয়ে সেই কাজে মন দেয়। সেদিন রাতে ওষুধ দেবার জন্য ডাকল জয়। অন্তু কোয়েলের সাথে খেলছিল। কোয়েলকে রেখে শোকেসের সকল শোপিস নামিয়ে আবার সেগুলো ঝেড়ে পরিষ্কার করতে শুরু করল। জয়কে ওষুধ দিয়েছে হামজা, পানি গরম করে দিয়েছে রিমি। সকাল সকাল ভার্সিটি গিয়ে ঘুরে এসেছে একবার। কপালে মেডিটেপ লাগানো। এরপর ফিরে কোনোমতো খেয়ে আবার ক্লাবে গেছে। ক্লাবের মেরামত চলছে। হরতালে হাইওয়ে বন্ধ প্রায়। মোড়ের ওপর চায়ের দোকানে বসে 2 কাপ চা খেয়ে একটা কড়া জর্দা মেশানো পান চিবোতে চিবোতে বাড়িতে ঢুকল।
পানের পিক ফেলতে গিয়ে তা লেগে গেছে সাদা লুঙ্গিতে। ওয়ার্কশপে কাজ চলছে। সেখানে ঢুকে আবোলতাবোল কিছুক্ষণ ঠুকঠাক কাজ করল। লোহার দণ্ড বানানো হচ্ছিল। আগুন থেকে গলিত লোহার পিণ্ড উঠতেই তাতে চোখ আটকাল ওর। টকটকে লাল গলিত আগুন যেন। দৌড়ে গিয়ে হাতুড় তুলে পেটাতে আরম্ভ করল সেটাকে। বেশ মজার কাজ। শীত শীত এখনো আছেই প্রকৃতিতে, তবুও ঘেমে গা ভিজে উঠল। কাঁচা ফুলগুলো শুকিয়ে মরমরে হয়ে গেছে। হামজা পৌরসভার উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় অন্তু ডাকে, মেয়র সাহেব। হামজা থামে। পাঞ্জাবির হাত গুটিয়ে বলল, কিছু বলবে? ফুলগুলো নষ্ট হয়ে গেছে, আমি খুলতে পারছি না। শক্ত করে সেট করা হয়েছে ওগুলো। একটা লোক পাঠাবেন, ওগুলো খুলে দিয়ে যাবে। হামজা বেরিয়ে যেতেই শাহানা বললেন, এইভাবে কথা বলতে শিখছ? কিভাবে? বড় ভাই ডাকা যায় না? মেয়র সাহেব কি? বড় ভাই একটা ছিল, সেটাকেই ডাকা হয়নি বহুদিন। তাছাড়াও কাউকে সম্বোধন আমি আমার মনমতো করি, মামিমা। উনি মেয়র, মেয়র ডাকলে ক্ষতির কিছু নেই। ভুল বলেছি? ফুলগুলো যেভাবে আটকানো হয়েছে, বিছানার ওপর বোমা পড়লেও তার ছিঁড়বে না যেন। তোশক তুলতে হল। ছেলে দুটো তোশক উঁচু করে তুলতেই খাটের প্লেটের ফুটো দিয়ে কিছু চোখে পড়ল অন্তর। দ্রুত থামাল ছেলে দুটোকে। আদেশ করল, প্লেটগুলো টেনে তুলে ফেলতে। খাটের প্লেটের নিচে মেঝের ওপর সারি সারি টাকার বান্ডিল সাজানো একপাশে। এত টাকা যে কেউ একসাথে দেখেনি জীবনে। বাকিটা রিভলভার, পিস্তল, রাইফেল ইত্যাদি ধরনের অস্ত্রতে সজ্জিত। অন্তু শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। ক্যাটারিংয়ের ছেলে দুটো যেন জমে গেছে। জয়ের পদচারণার আওয়াজ আসে। সেই গান গাইতে গাইতে ঢুকছে। এই আছি এই নাই, হাসি গাই কষ্ট ভুলে যাই। জীবনটা সিগারেটের ছাই, ছোক দিয়ে তাকে উড়াই। কি হবে ভেবে আর, যে জীবন দম গেলে নাই। মুখে পান থাকায় গান জড়িয়ে যাচ্ছিল কণ্ঠে। চট করে থেমে হেসে ফেলল ঘরের অবস্থা দেখে। ছেলে দুটোকে চলে যেতে আদেশ দিয়ে অন্তর খুব কাছে পেছনে এসে ফিসফিস করে বলল, চেনো ওগুলো কি? অন্তু ছিটকে দূরে সরে যায়। কয়েকবার মুখ চিবিয়ে থুহ করে পানের পিক ফেলল ঘরের ভেতরেই। পরে বলল, আমি ছুলে ফোসকা পড়ে যায়, ঘরওয়ালি। ঝলসে যায়। আপনি ছুলে ক্ষয় হয়ে যায় যে কোনো কিছুই, তা তো জানেন। একেই বলে ঘরের বউ। কয়দিন হয়েছে, এর মধ্যে একদম মুখস্থ করে ফেলেছ আমায়? হ্যাঁ। এই টাকা কিসের? মুখ ঝামটি মারল, যেন মোটেই কোনো ভালো জিনিস নয়। নাক কুচকে নাটক করে বলল, জাল টাকা। নজর দিলে চোখের ক্যালোরি লস। লাভ নাই। পলাশের মাল সব। অন্তু সম্মতি জানাল, আমিও ভাবছিলাম, বাংলাদেশে লিগ্যাল পয়সায় বড়জোর ডালভাত খেয়ে বেঁচে থাকা যায়, সেটাও রক্ত ঘাম করে ঝরিয়ে। কিন্তু আপনারা ভালো কোনো পজিশন না পেতেই এত ফুলে ফেপে উঠেছেন, সোর্সটা কি? জাল টাকার ব্যবসা। ওয়াহ! হাততালি আপনাদের জন্য। পলাশ আপনাদের পার্টনার? জয় বুকে হাত রেখে মাথা নত করল, যেন সে তার কর্মের বাহবা নিচ্ছে, প্রশংসায় বুক ভরে উঠেছে তার। এরপর বলল, অথচ তোমার জন্য সেই পার্টনারের সাথেও তিরিং বিরিং করেছি। তবুও তোমার ভেতরে কোনো কৃতজ্ঞতা নেই। পেলাম তার বদলে থুতু। এটা কি ঠিক? অন্তু গর্বে বুক ফুলিয়ে বলল, তার বদলে আমিও পেয়েছি, অনেক কিছু পেয়েছি। কি পেয়েছি, জানেন? থাক ও তো সব প্রাপ্তি খেয়ালে এলে রক্তে জ্বালা ধরে যায়। পাপ কাজের দুর্দমনীয় ইচ্ছেরা খুব জ্বালায় আমাকে। হাতটা আরেকটু শক্ত হোক।
মুখে যতই যা বলি, হাত কিন্তু এখনো নরম রয়ে গেছে আমার। দাঁত কপাটি আটকে বলল জয়, থুতু কেন দিয়েছিলে আমায়? প্রথম থেকে শুরু করে পলাশ আমার সাথে যা যা করেছে আপনার সামনে, আপনি বায়োস্কোপ দেখছিলেন? কথা কেড়ে নিল জয়, তুমি আশা করেছিলে আমার কাছে? আক্রোশে মুখ লাল হয়ে ওঠে অন্তর, এক মুহূর্তের জন্য আমি আপনাকে মানুষ ভাবতে চেয়েছিলাম সেদিন। নিজের স্বার্থে মানুষ কত সত্যি ভুলে যায়। আমিও ভুলে গেছিলাম, আপনি জঙ্গলি। এরপর পরিস্থিতি যখন চরমে, তখন এসে জীবন দান করছেন। ব্যাপারটা কেমন হলো বলুন তো, বলির পাঠাকে যত্নে লালনের মতো। ঠিক বলিনি? পান চিবোতে চিবোতে মুচকি হাসি ঠোঁটে রেখে মাথা নাড়ল জয়, ঠিক বলেছ। অন্ত দৃঢ় চোখে তাকিয়ে শান্তভাবে বলল, শুকরিয়া আদায় করুন, এই যে এতগুলো দিন নির্দ্বিধায় রাতে মাতাল হয়ে ঘুমান, বন্ধ ঘরে। সেই সুযোগে আপনার গলাটা কেটে দুই ভাগ করে ফেলিনি। ওটা খুব সস্তা কাজ হয়ে যাবে। মাঝে মধ্যেই ইচ্ছে করে, তবে আপনাকে ওভাবে মারাটা খুব নিচু কাজ হবে। আপনি জানেন, আপনি থুতু পাবার কতটা যোগ্য। ইউ নো হোয়াট। একে বলে বাটারফ্লাই ইফেক্ট। সেদিন থুতু দেবার মতো ছোট্ট একটা কোয়ান্সিডেন্স থেকে আমি আপনি বহুদূর পৌঁছাব, দেখবেন। তার মূলে থাকবে এক বন্ধ রাত, এক অবরুদ্ধ নিশীথ। তার ফলে নেমে আসবে হাজারো অবরুদ্ধ নিশীথ, যার সংমিশ্রণে থাকবে এক একটা অবরুদ্ধ নিশীথ। একদৃষ্টে চেয়ে থেকে ছোট ছোট শব্দে হাসতে হাসতে হো হো করে হেসে উঠল জয়, এতদিনে লাইফে অ্যাডভেঞ্চার এসেছে। সেই কবে বন্দি দশা ছেড়েছি, এরপর আর কেউ আটকাতে পারেনি আমায়। শালার ঘরে মৌত নিয়ে জীবনযাপনের চেয়ে বড় অ্যাডভেঞ্চার আর হয়ই বাকি। হু দ্য ফাকিং সে, লাইফ ইজ আগলি? ইজ দেয়ার ইজ সাচ এন অ্যাডভেঞ্চার ইন লাইফ, এক্সাক্টলি হেয়ার ইজ দ্য আল্টিমেট ফান ইন লাইফ। অন্তু প্রলম্বিত এক শ্বাস টেনে বলল, এগুলো? খুব উৎসাহিত হল জয়, এগুলো চেনো না? শাহ, এত ভালো হওয়া ঠিক না। ওগুলো বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত মাল। কালাশনিকাভের ডিজাইন করা রাইফেল, AK-47। চালিয়ে দেখবে একটা? বের করব? আমার ওপরেই চালাও একটা, যাও, হাত শক্ত হোক কপালে মেরো না। পায়টায় মেরে চর্চা করো, বের করি দাঁড়াও। অন্তু চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। তার কাছে এটাকে বাড়ি কম, জাহান্নাম বেশি লাগতে শুরু করেছিল এই সময়টাতে। একের পর ঘটনাগুলো খুব বিষণ্ণ করে তুলছিল অন্তুকে। মানসিক ভাঙন ধরে যাচ্ছিল মাঝে মধ্যেই। জয়কে মারার আগে ওকে আবিষ্কার করার একটা অদম্য কৌতূহল ছুটে বেড়াচ্ছিল রন্ধে রন্ধে। এক রাতে খেতে বসে ছোট মাছের তরকারি মুখে নিতেই মুখ চেপে ধরে উঠে যায় তুলি। বেসিন অবধি পৌঁছানোর আগেই গলগলিয়ে বমি করে ফেলে। তরু দৌড়ে গিয়ে ধরে। সেদিন জানা গেল, তুলি গর্ভবতী। 2.5 মাস চলছে। কাউকে জানায়নি। তরু যেহেতু সাথে থাকে, তরু জানত শুধু। তুলি জানাতে দেয়নি কাউকে। অন্তু জিজ্ঞেস করল, কতদিন হলো এসেছেন এখানে? 2 মাস পেরিয়ে যাচ্ছে। অন্তু বেশ কিছুক্ষণ চুপ থেকে বলল, কি হয়েছিল, বা সমস্যা কি? জিজ্ঞেস করলে কি অনধিকার চর্চা হয়ে যাবে? তুলির বোধহয় কান্না পেল। কাঁদল না। তরু কোয়েলকে নিয়ে ছাদে উঠে যায় কবুতর দেখাতে। তুলি বলল, প্রেমের বিয়ে ছিল। যতদিন মেয়ে হয়নি, হামজা ভাই মেনেই নিয়েছিল না। অথচ ওর কাছে রোজ সীমান্তর যাওয়া আসার মাঝ দিয়েই সম্পর্ক হয়েছিল আমাদের। সীমান্ত ভাবির কাজিন। মেয়ে হবার পর যখন এ বাড়িতে আসা যাওয়া শুরু করলাম, তারপরও ভালো ছিল। কিছুদিন পর থেকে কথায় কথায় গায়ে হাত তুলত।
কোনোদিন এ বাড়িতে বলিনি, সেই সুযোগ ছিল না। আব্বু তো বাড়ির ধার ধারে না, সব হামজা ভাই। কিন্তু ওকে কখনো এসব বলার সাহস হয়নি। ভুল আমি করেছি, ও তো কোনোকালেই মেনে নেবে না এসব। পরে বুঝলাম, ঝন্টু মামার নির্দেশ এসব। ঝন্টু সাহেব মাঝারের বাবা না? আমার মামা শ্বশুরও। রিমি, মাঝারের বড় ফুপুর ছেলে আমার স্বামী। এরপর আমি ভাবতাম আমার ওপর অত্যাচার করত যাতে আমি হামজাকে মাঝারের বিরোধিতা করা থেকে থামাই। রাজনীতিকে ঘেন্না করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ দুটো নেই আমার কাছে। কিন্তু রক্তে জড়িয়ে থাকা এই নষ্ট নীতিকে এড়িয়ে চলতে আর পারলাম কই। নির্বাচনের সময় এগিয়ে আসার সাথে সাথে তা আরও বেশি খারাপদিকে গেল। আমি যে কোনো কিছুতে বাধা দিতে গেলেই অমানুষিক অত্যাচার সেছি। নেশা করা, স্মাগলিং, মানুষ মারা, চাঁদাবাজি সহ্য করতে পারতাম না আমি। আর কত মারও খেয়েছি গা ভরে। ভালোই লাগত জানো, কারণ আমার তো যাওয়ার জায়গা নেই। কোথায় যাব, যেখানে আসব, এখানে সেসবের ঘাটি গাড়া। তবুও মেয়েকে রেখে চলে এলাম, অথচ কিছুই জানানোর রুচি হয়নি। শুধুই মারধর করত, নেশাও করে, মারাত্মক নেশা। আমি এবর্ষান করিয়ে ফেলব আরমিন। আমার মনে হয় আমার ছেলে হবে। বাপের ছেলেও যদি বাপের মতো হয়। ওকে দুনিয়াতে আনার ইচ্ছে নেই। ওই বাপের ছেলে হয়ে ও দুনিয়াতে না আসুক। আমি বহুদূর চলে যাব এসব থেকে। আমার ভাল্লাগে না। আই কান্ট টলারেট এনিমোর। উত্তেজিত হয়ে ওঠে তুলি। অন্তু দীর্ঘশ্বাস ফেলল। সাধারণ মানুষের কাছে এসব বেশ অজানা, অথচ উচ্চশ্রেণীর মানুষের সমস্যাগুলোও কেমন উচ্চ উচ্চ পর্যায়ের। এসবের মাঝে আছে কি? নেশা, রক্ত, নোংরামি, বিশ্বাসঘাতকতা, অনাচার, অবিচার, লোভ, প্রতিহিংসা। সেই বা এসব থেকে কম কিসের? এই সকল লোকদের বউদের অন্তু আগে বেশি ঘেন্না করত, তারা থামাতে পারে না পুরুষদের। আজ সে নিজে কোথায়? সে কি করতে পারছে? নিজের ওপর ঘৃণা চেপে যায় অন্তুর। বারান্দায় এসে দাঁড়িয়ে আবারও ভাবে বিষয়টা। রাজনৈতিকতায় ভালো কি কিছুই অবশিষ্ট নেই আর? এত হাহাকার কেন? এর সাথে জুড়ে থাকা মানুষগুলো এত নোংরা কেন? সবাই কি নোংরা? ভালো নেই কেউ? তুলির শরীরের অনেক দাগ দেখেছে অন্তু। সেসব দেখলেই অন্তুর মন চায় বউকে আঘাত করা পুরুষদের কেরোসিন ঢেলে পুড়িয়ে দিতে। পরে মনে পড়ল তার সাথে কি হচ্ছে। সে জয়কে মেরে ফেলেছে। অন্তু চিটমিট করে উঠল নিজের ওপর বিতৃষ্ণায়। আজকাল নিজেকে সহ্য হয় না অন্তুর। নাপাক, নির্লজ্জ, আত্মমর্যাদাহীন রাস্তার মেয়ে মনে হয়। মূল্যহীন পতঙ্গ বলে মাঝেমধ্যেই ডেকে ওঠে নিজেকে। জয় বাড়িতে ঢুকে রুমে আসে না প্রথমে। ডাইনিং স্পেস পেরিয়ে ওপারের স্টোরের দিকে যায়। বহুবার হামজা এবং হুমায়ুন সাহেবকেও যেতে দেখেছে অন্তু। নেশা করতে যায় নিশ্চয়ই তিনজনই। জায়গাটায় যাওয়ার রুচি আসেনি কখনো অন্তুর। এ বাড়িতে অনৈতিক কাজ হয় সেটা ধরে ফেলেছে অন্তু। পেপার পড়ে অন্তুর কাছে তার বিশদ ব্যাখ্যা করা আমজাদ সাহেবের স্বভাব ছিল। অস্ত্রের ব্যবসা নাকি রাজনীতিবিদের লেওয়াজ ছাড়া সন্ত্রাসরা করতে পারে না, অন্তু শুনেছে আব্বুর কাছে। কারণ প্রশাসন রাজনীতিবিদদের চেটে বাঁচে। প্রশাসনকে হাতে রেখে নিজেদের ধান্দা চালাতে রাজনীতিবিদের যদি অল্প কিছু ভাগ দিলেই চলে, তো সন্ত্রাসরা সংসদের এই জিহ্বা বের করে শ্বাস নেওয়া কুকুরগুলোকে হাতছাড়া করবে কোনো দুঃখে? এই পাটোয়ারি বাড়িটি হল একটা অস্ত্র সংরক্ষণাগার, জাল টাকার বাক্স, শয়তানের নিরাপদ বাসস্থান।
অন্তুর দমফাটা হাসি আসে এসব ভাবলে। আরে কি বুদ্ধি এদের! প্রশাসনের সাহস কি যে কোনো পলিটিশিয়ানের বাড়িতে হানা দেয়, রেড মারে, তল্লাশি চালায়। সর্ষের মধ্যে ভূত, সেই সর্ষে দিয়ে দেশের ভূত ছাড়াতে গেলে ব্যাপারটা যেমন হওয়া উচিত তেমনই হচ্ছে, সেভাবেই পরিচালিত হচ্ছে স্বাধীন বাংলা, জয় বাংলা। পুলিশ ফাঁড়িতে ড্রাগ, অস্ত্র, নারী, শিশু পাচারের কারখানা, এমন কাহিনী পুরনো। সাথে এটাও পুরনো যে সাদা খানদানি পোশাকে আবৃত জনদর্দি নেতাগোছের মানুষগুলোর শতভাগ নিরাপত্তা নিশ্চিত বাড়িগুলো একই কাজে ব্যবহৃত হয়। অন্তু ভুল ঠিকানায় চলে এসেছে। অথবা হতে পারে ভুল ঠিকানাকে সঠিক করে তুলতে জানটা হারাতে হয়। জয় মদ গেলে সোফায় বসে এক প্যাক করে ঢালে, গ্লাস উঁচিয়ে ধরে অন্তুকে বলে, এক সিপ নেবে? অন্তু বলে, আপনি ওভারডোজ খেয়ে মরে যান প্লিজ। জয় গম্ভীর হয়ে বলল, আমি মরলে তোমার কোনো লাভ নেই। অন্তু তাচ্ছিল্য করে হাসে, লাভ? গাঢ় চোখে তাকিয়ে বলল, মানুষের মতো দেখতে আপনার মতো জঙ্গলি পশুগুলো আরও কত মানুষের অমানুষ হয়ে ওঠার কারণ হয়। দেখেছেন কতটা নিচে নামিয়েছেন আপনি আমায়, কারো মৃত্যু কামনায়ও কি এক অদ্ভুত সুখ পাচ্ছি। দিন দিন ঠিক আপনারই মতো রক্তচোষায় পরিণত হচ্ছি। জয় হেসে ফেলল, আমার মৃত্যু কামনা করার লোকের অভাব নেই। অত ভিড়ের মধ্যে তোমার নামটা নিমেষেই হারিয়ে যাবে। অন্য কিছু কামনা করো, এই যেমন ধরো পঙ্গু হয়ে যাওয়া, কুষ্ঠরোগে আক্রান্ত হওয়া, প্যারালাইজড হয়ে পড়ে থাকা, এসব। দুই চুমুক গিলে আবার বলল, আর বললেই তো আর এখনই মরে যাওয়া যায় না। কয়দিন পর মরব। কিছু কাজ বাকি। কয়দিন পর কেন? তুমি আর কয়দিন বেঁচে থাকো। আমাকে সাথে নিয়ে মরবেন? হ, নয়তো পরে যদি আবার আমি মরার পর আমার সম্পত্তি নিয়ে অন্য কারো সাথে ভেগে যাও? আপনার কোনো কিছুকেই কিছু মনে হয় না, না? অল ইজ ওয়েল, অল থিংস আর নর্মাল, ফাইন। জয় মাথা দুলিয়ে গানের তালে নাচার মতো চোখ বুজে হাসল, অভিজ্ঞতা বেশি তো। বহুত কিছু দেখেছি, বহুত কিছু ঘটেছে আমার সাথে। চোখ মারল অন্তুকে। এরপর হো হো করে হেসে ফেলল। জয়ের পুরো শরীরে বিশ্রী সব দাগ আছে। গোসল করে যখন খালি গায়ে বের হয়, উন্মুক্ত দেহটা কি যে ভয়ঙ্কর লাগে দেখতে। অত ভয়ানক দাগ কিভাবে হয়েছে তা মেলাতে পারে না অন্তু। জিজ্ঞেস করল, শরীরের দাগগুলো কিসের? জয় বাচ্চাদের মতো অন্তুকে মুখ ভেঙচাল, কিসের দাগ ওগুলো? বেশ ভাব নিয়ে বলল, স্পেশাল ট্যাটু। এই টোট্টুগুলো শরীরে খোদাই হবার সময় যা লেগেছিল না। উফ অফ! রসিকতা করে উচ্চারণ করল কথাটা। ভ্রু নাচিয়ে বলল, ভালো না? অন্তু আবারও খেয়াল করে, চটা ধরা ডানভ্রুর চুলের ভেতরে একটা গভীর ক্ষত আছে জয়ের। কাছে না গেলে খেয়াল করা যায় না। বিয়ের পর বিষয়টা নজরে এসেছে। সেদিকে তাকিয়ে বলল, সকালে উঠে সারাদিন আবার বহু পাপ করতে হবে আপনার। আপনার বোধহয় মাথায় চড়ে গেছে। শুয়ে পড়ুন। জয় হাসল, 2-4 বোতলেও চড়বে না। এই মদ শালাও ভীষণ ধরিবাজ। মাতাল হবার জন্য খাই, এত টাকা খরচা করে কিনি, অথচ মাতাল করে না। তোমার মতোই। বিয়ে করলাম, দেনমোহর বাবদ নাকি টাকা দিতে হবে, আবার বসে খাওয়াচ্ছি 3 বেলা, পোশাক, যাবতীয় খরচা দিচ্ছি। কোনো কামে তো আসই না, আবার একটু কাছে গেলে কারেন্ট লাগা রোগীর মতো ঝিরঝির করে ওঠো। লস প্রজেক্ট। অন্তু বিছানায় জয়ের দিকে মুখ করে শুয়ে গায়ে চাদর তুলে নিয়ে বলল,
খুন করেছেন কয়টা? বেশি না। প্রথমটা কবে করেছিলেন? জয় ঘাড় ম্যাসাজ করতে করতে বিড়বিড় করল, শালি ইন্টারভিউ নিতে বসে গেছে রাত্রির বেলা। বোতল ধরে কয়েক ঢোক গিলে বলল, 2001-এ সম্ভবত। বয়স তখন 15 বছর আমার যতদূর সম্ভব। ক্লাস 10-এ ছিলাম আমি। অন্তু ভ্রু কুচকাল। 2002-এ সংসদে ছিলেন বিরোধী দল। আর উপদেষ্টা ভূমিকায় ছিল জামায়াতে ইসলামী। সেই সময় জয় কাকে খুন করেছে? 15 বছরে মানুষ খুন। আর কি কি করে রেখেছে জয় আমির। এম ড্যাশ। বেলা না পেরোলে ঘুম ভাঙে না জয়ের। অন্তু সকাল সকাল উঠে রান্নাঘরে গিয়ে দেখে রিমি আর কাজের মহিলা রান্না করছে। রিমি বলল, আরমিন, জয় ভাইয়ার বাগানে লেবু গাছ আছে, কয়েকটা লেবু ছিঁড়ে এনে দিন। সাবমার্সিবল অন করে জগগুলোও ভরে ফেলুন। মেয়র পৌরসভায় যাবে। ডাইনিং রুমে তরু বসেছিল। মটরশুঁটি ভাঙছে একমনে। অন্তু গিয়ে কিছুটা তুলে নিয়ে বলল, তোমার আমার ওপরে রাগ অথবা ঘেন্না, কোনটা বেশি প্রকট? মুখ না তুলে বলল তরু, কোনোটারই অধিকার নেই। রাগ, ঘৃণা, পছন্দ, ভালোবাসা এসবের জন্য অধিকার লাগে না। অধিকার অভিমান, অনুরাগ, অনুযোগ, অভিযোগে লাগে। তোমার অনুভূতি আমার ওপর অভিমান টাইপের না, ঘৃণা টাইপেরই হবে কিছু। তরু চোখ তুলল, কারণ নেই কোনোটারই। তবুও তা কেন মনে হল? অন্তু অদ্ভুতভাবে হাসল, চোখ লুকাতে খুব কাঁচা, অদক্ষ তুমি। তরুর চোখে এবার পানি উপচে পড়তে চায়। পানি যেন সবসময় সেখানে মজুতি থাকে। অন্তু সামনে এলে তার বাঁধ ভাঙে। ওড়নার প্রান্তটা মাথার ওপর তুলে আঁচল হাতি ধরে বেরিয়ে যায় অন্তু। টুপ করে এক ফোঁটা পানি পড়ে তরুর চোখ বেয়ে। বাগানটা বেশি বড় না। ফুল গাছ নেই। এই বাড়িতে ফুল বোধহয় কারো পছন্দ না। 3টা লেবু পেরে আরেকটু এগিয়ে যেতেই একটা লোহার গেট। অন্তু ভ্রু কুচকায়। প্রাচীরঘেরা জায়গাটায় শেষ প্রান্ত ঘেঁষে গেলেই ওয়ার্কশপের বিশাল এরিয়ার দেয়াল। তাহলে বাড়ির পেছনে দিকে এই দরজা কিসের? বাড়ির নকশাটাই অদ্ভুত। বেশ কিছুক্ষণ ঘুরে ফিরে দেখেও কোনো সমাধান বা নকশা আয়ত্তে এলো না। লোহার গেটটা ধরে 2-3টা ঝাঁকি দিয়েও লাভ হল না। বাইরে থেকে তালা মারা নয়, অর্থাৎ ভেতর থেকে আটকানো। এখানেও আবার কেউ থাকে নাকি? আনমনে পেছনে ফিরতেই থমকে দাঁড়াল অন্তু। হামজা জিজ্ঞেস করল, এখানে কি করছো? এত নিঃশব্দে তো বিড়ালও পা ফেলতে পারে না, মেয়র সাহেব। তার ওপর শুকনো পাতার ওপর হেঁটে এসেছেন। আরও অনেক কিছুই পারি আমি। আপাতত তোমার ধারণাও সে অবধি পৌঁছায়নি। বলা বাহুল্য, অভিজ্ঞ মানুষদের কথাই আলাদা। আমার পিছু নিয়ে এসেছেন? তুমি নিজেকে খুব দক্ষ গোয়েন্দা ভাবছ? সূক্ষ্ম হাসল হামজা। উহু, কৌতূহলী হয়ে পড়েছি আপনাদের বাড়িতে এসে। কৌতূহলী বিড়ালের সামনে ফাঁদ ছাড়া অন্য কিছু থাকার সম্ভাবনা খুব কম। বিড়ালকে ফাঁদে ফেলার এমন কি দরকার? মাছ না খেয়ে যায়। অন্তু হেসে ফেলল, আপনি কি ভয় পাচ্ছেন আমায়, মেয়র সাহেব? তুমি হালকাভাবে নিচ্ছ আমায়। ছি, এত বড় ভুল আমি কখনোই করব না। এই নজরদারি, এটাও তো মস্ত বড় ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। যে ভুল করতে ভুলে যায়, তার জীবন ওখানেই থেমে যায়। ভুলের পেছনে ছুটেই তো আমরা পরিণতিতে পৌঁছাই। হামজা এবং অন্তুর একটা দুর্গেয় দৃষ্টি বিনিময় হয়। হামজা কিছুক্ষণ চুপ থেকে হেসে ফেলল, তোমাকে বিয়ে দিয়ে এনেছিলাম কেন, বলো তো?
আমাকে আটকাতে। আপনি জানতেন আমি বাইরে থাকলে আমার ওপর নজর রাখা একটু টাফ হবে, তাই পাশের ঘরে এনে রাখলেন। ভুল করেছেন, বিশাল ভুল। ভুল জীবনের চালিকা শক্তি। অন্তুর বলা কথাটা অন্তুকে মনে করিয়ে দিয়ে চোখ মারল হামজা। এম ড্যাশ। রাতের বেলা হাইওয়ে ব্রিজে দাঁড়িয়ে হামজা জয়কে বলল, বাঘিনীর চেয়ে আহত বাঘিনী বেশি ভয়ানক হয়। কমন তবে গুরুত্বপূর্ণ কথা। তোর বউকে নিয়ে বিপত্তি বাঁধবে দেখছি। হাসতে হাসতে মেরে ফেলব। কথাটা এমনভাবে বলল জয়, দুজনের চোখাচোখি হওয়ায় হো হো করে গা দুলিয়ে হেসে ফেলল। তুই কি প্রেমে পড়ে যাচ্ছিস? দেখতে শুনতে ভালো, শরীরটা টানে, কিন্তু শালি খুব কড়া। প্রেমটেম টের পাচ্ছি না। পড়লেও বেশি পড়িস না। আচ্ছা। পিচ করে এক খাবলা থুতু ফেলল ব্রিজের নিচে। মেয়েলোকের প্রেমে পড়া আমাদের শরীরের জন্য হানিকারক। দুজন বেশ কিছুক্ষণ পাগলের মতো দম ছেড়ে হাসল। থামেই না হাসি। উল্টাপাল্টা কি কথা বলে আবার হাসে। জয় প্রস্তাব দেয়, রাস্তা ফাঁকা। চলেন, একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। বহুদিন পর জয় আপনি সম্বোধন করল হামজাকে। হামজাকে রেখে ঝোড়ো ঝোড়ো করে রেডি, 1, 2, গো বলে ঝেড়ে দৌড় লাগায়। কিছুদূর পৌঁছে চিৎকার করে বলে, আমি জিতে গেছি। তোমার শরীর ভারী হয়ে যাচ্ছে। বউয়ের সঙ্গ কমাতে হবে। হামজা তেড়ে যায় জয়কে মারতে। জয় দৌড়াচ্ছে, বহুদূর দৌড়ে যায় দুজন। সামনে বিস্তীর্ণ মাঠ, অল্প কুয়াশা। দুজন থেমে দুটো সিগারেট জ্বালায়। জয় গান ধরে, ভেবে দেখেছ কিতারারাও যত আলোকবর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি ক্রমে যাই সরে সরে। এম ড্যাশ। এক সকালে দোতলার দরজায় কলিং বেলে চাপ পড়ছিল। অন্তু দরজা খুলল। ডাকপিয়ান দাঁড়িয়ে আছে। তুলির নামে পত্র এসেছে, রেজিস্টার করা পত্র। তুলি তখনও কোয়েলকে নিয়ে ঘুমাচ্ছিল। অন্তু চিঠিটা গ্রহণ করল, তবে খুলল না। স্বভাব নেই তার এরকম। দুপুর গড়িয়ে যাবার পর অন্তুর মনে পড়ল তুলিকে চিঠি দেবার কথা। তুলি চিঠি খুলে ধুম ধরে বসে রয়। চোখে মুখে প্রতিক্রিয়া নেই। অভিব্যক্তিহীন নজরে চেয়ে রইল দেয়ালে ঝুলানো ক্যালেন্ডারের দিকে। জানুয়ারির 3 তারিখ আজ। দেশ উত্তাল ঢেউয়ে ভাসমান। অবরোধ, হরতাল, রক্তারক্তিতে পিচের রাস্তা রঞ্জিত হয়ে উঠছে চারদিকে। সহিংসতা, বর্বরতার খবরে কান পাতা যায় না। তার মাঝ দিয়েও পারিবারিক, ব্যক্তিজীবনের টান পড়েনি, একটুও ভাটা পড়েনি। জীবনটা কেমন যেন খুব পাগল, খুব এলোমেলো এই জীবনের পরিকল্পনাগুলো। ওর এইসব পরিকল্পনা মোতাবেক পরিচালিত হতে হতে মানুষ কবে কবে যেন নিথর হয়ে যায়, তবুও থামে না জীবন। অন্তু পত্র খোলে। ডিভোর্স পেপার। জলজল করছে এক সিগনেচার, সীমান্ত এহমাদ। তুলির সিগনেচারের জায়গা ফাঁকা। অন্তুর কাছে এ বাড়িতে আপাতত সবচেয়ে রহস্যমণ্ডিত মানুষ তুলিকে মনে হয়। সেদিন বলা কথাগুলো কেন যেন অন্তুকে সন্তুষ্ট করতে পারেনি সত্যি হিসেবে। অন্তুর শানিত চিন্তাধারায় কথাগুলো খুব অগোছালো আর বানোয়াটের মতো লেগেছিল। হামজাকে কিছু বলে না, তুলি নিজের বাপকে কিছু বলে না, জয়কে বললে টেনে হিচড়ে যেখানে পায়ের কাছে এনে ফেলবে, জয়কেও বলেনি। কারণটা খুব অপরিপক্ক লেগেছে। পালিয়ে বিয়ে করেছে, সেটা মেনে নেবার পরেও এই দ্বিধা। তার ওপর আবার হামজা নিজেই জোয়ান, তাগড়া পুরুষ। সে এই আধুনিক যুগের পুরুষ, তার ওপর যে ফেরেশতার মতো নৈতিকতা তার। সেখানে তুলির কথাগুলোতে অসংখ্য অসঙ্গতি ছাড়া বিশেষ কিছু পায়নি অন্তু। আঘাতের দাগগুলো দেখালে সীমান্তর নামে কেস হবে 10টা।
তার ওপর সেই লোকই ডিভোর্স লেটার পাঠিয়েছে। অন্তু একটুও বিভ্রান্ত নয়, তার হবু উকিল মাথাটা মোটেই মানতে পারে না, আর না মেলাতে। শাহানার অপারেশনের ডেট ফিক্সড হয়েছে। তার আগে ওনাকে কিছুদিন মেডিসিনের ওপর রেখে ব্যথাটা নিয়ন্ত্রণে রাখতে পরামর্শ দেয়া হয়েছে। সকাল সকাল হুমায়ুন দোতলার ব্যাকয়ার্ডের খোলা জায়গায় বসেন। শাহানা এই শরীরেও স্বামীর জন্য বড়া এবং চা করে নিয়ে গিয়ে পাশে বসে রইলেন। দুজনের মাঝে কখনো ঝামেলা হতে দেখা যায়নি। পরস্পরের সবকিছুর ভাগীদার যেন দুজন। পাপ, দুঃখ, সুখ সব। হুমায়ুন সাহেবের আজ কদিন পানের খুব নেশা জেগেছে। অন্তুকে ডাকলেন, আরমিনামা শুনতেছ? জি, মামা। কিছু দরকার? দুটো পান বানায় আনো তো, আম্মা। অন্তু পান বানাতে পারে না তেমন। তবুও চুন, সুপারি, জর্দা, খড় সব দিয়ে দুটো পান বানিয়ে এনে দিল। রান্নাঘরে রিমি খাচ্ছে। এই মেয়েটাকে অন্তুর কেন জানি খুব ভালো লাগে। বলা বাহুল্য, অন্তু বেশ খিটখিটে মেজাজের। কখনো কখনো তার মনের ভাবের সাথে মুখের আচরণের মিল পড়ে না। এটা হয় যখন সে কাউকে ঘেন্না করে। কারো প্রতি ঘেন্না জন্মালে তার সাথে আচরণে কপটতা চলে আসে। আবার ওর কথাবার্তাও খুব বিষঢালা টাইপের। যে যেমন, তার সাথে তেমন। কিন্তু রিমিকে ভালো লাগে ওর। বাপের বাড়িতে এত সমৃদ্ধি থাকার পরেও এ বাড়িতে সাধারণ বউয়ের মতো সারাদিন চারদিক সামলে চলে। কিন্তু হামজার সাথে সম্পর্কের সমীকরণটা খুব জট পাকানো। সব কাজ করছে, বউয়ের কর্তব্য পালন করছে চুপচাপ, কিন্তু সেখানে আন্তরিকতার বড্ড অভাব। প্রথমে মনে হতো বাপের বাড়ির লোকের সাথে বিরোধিতার কারণেই বোধহয় হামজার ওপর ক্ষিপ্ত রিমি। কিন্তু এখন বিষয়টা আরও জটিল লাগে। জয় বাড়িতে নেই আজ দুদিন। কি কাজে বেরিয়েছে কোথায়? অন্তু সারাদিন এ বাড়িতে টইটই করে ঘোরে। মনটা কি সব যে বলে যায়। তার মধ্যে বেশি যে কথাটা বলে, এ বাড়িতে তার আশেপাশে গা ঘেঁষে এমন বহুত ভয়ানক ব্যাপার আছে, যা তার খালি চোখে ধরা পড়ছে না। তবে যা চোখে লাগালে সেসব দেখা যাবে, সেটাই বাকি। সেদিন ঝাড়ু হাতে নিয়ে পুরো বাড়ি ঝাড়তে লাগল। কাজের মহিলাটা পিছে পিছে ঘুরেছিল ঝাড়ু কেড়ে নেবার জন্য। সেই সবধি একটা ধমকও মেরেছে, না পেরে, আপনি আছেন বলে ব্যাপারটা এমন তো নয়, আমি কাজ করলে তা পাপের পর্যায়ে পড়ে। আরও কাজ তো আছে, সেগুলো করুন। এ বাড়ির নকশাটাই অদ্ভুত। অন্তু মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এসব বড় বাড়ির নকশা তার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। এদের কত রকমের ঘর, কত রকমের ইউনিট থাকে সব। বিশাল ডাইনিং স্পেস পেরিয়ে লিভিং রুমের বাঁদিকে পড়ে থাকা ঘর। ওটার পাশ দিয়ে দেয়াল ঘেঁষে যে সরু রাস্তাটা গেছে, ওটাকে একটা চিকন বারান্দার মতোই লাগে। বাইরে থেকে বোঝা যায় না, দোতলা সাধারণ এই বাড়িটার ভেতরটা বেশ বিস্তৃত। অন্তু সেদিকে এগিয়ে যেতেই সরু বারান্দার শেষ পর্যায়ে একটা কাঠের দরজা। কি সে কারুকাজ! এত ঝলমলে কারুকাজ দোতলার সদর দরজায়ও নেই। অন্তু সেদিকে এগিয়ে যেতেই পেছনে থেকে রিমির গম্ভীর ডাক শুনে থেমে গিয়েছিল। এদিকে কি করছেন? এদিকটা পরিষ্কার। এখানে ঝাড়ু দেবার কিছু নেই। অন্তুর পর্যবেক্ষক দৃষ্টি জড়িয়ে যায়। আপনি কি কিছু লুকোচ্ছেন, রিমি? কি লুকোচ্ছি? সেটা আপনি বললে জানতে পারব। আপনি যখন এটা বুঝছেন যে লুকোচ্ছি, তখন এটাও বোঝা উচিত যে কি লুকোচ্ছি। আমি জানি, লুকোচ্ছি না। অন্তু মৃদু হেসে উঠল। এখানে আমি আবার আসব, তাও আপনি জানেন। চুপ থাকার সিস্টেম নেই আমার ভেতরে। জয় আমিরের মতো কথা শিখেছি, তাই না? রিমি আনমনে হাসল।
আপনি সাধারণ মেয়ে আরমিন। হাত খালি আপনার, মেয়ে মানুষ আপনি। সাধারণভাবে বাঁচার চেষ্টা করলে বরং দীর্ঘজীবী হবেন, নয়তো ফুরিয়ে যাবেন। চিরজীবী হতে পারব কিসে? সেটা তো হওয়া যায় না। তাহলে আর দীর্ঘজীবন দিয়ে করব কি? আজ চুপচাপ বেঁচে থেকে যদি চিরদিন এভাবেই বেঁচে না থাকা যায়, বরং একদিন মৃত্যুর হাতে ধরা দিতেই হয়, তো কেননা আজ মরি। কিছু করে মরি? শোনেননি? কাল করবে তো আজ, আজ করবে তো এক্ষুনি। জীবনে মৃত্যু যখন অবধারিতই তো তা আজ হোক, আজ তো এখন। রিমি সেদিন বেশ কিছুক্ষণ চুপচাপ চেয়ে থেকে বলেছিল, জয়ের সাথে বিয়েটা স্বাভাবিক ছিল না, তাই না? কি করে আপনার মতো মেয়ে এই আগুনে এসে পড়ল বলুন তো? অন্তু মলিন হেসেছিল, কোনো জবাব দেয়নি। ড্যাশ কুড়িগ্রামের সেই জমি সাফ করতে গিয়ে অন্তুর চাচাতো ভাইকে বেশ ঘা লাগাতে হয়েছিল। সে স্থানীয় মাস্তান টেনে এনেছিল, তাদের সাথে একচোট ঝামেলা করতে হল। ওখানে জয়ের দাপট কিছু ফিকে পড়ে গেছিল, তবুও শেষ অবধি রেজিস্ট্রি হল। 4 কাঠার বেশি জমি, পজিশন ভালো। তবুও অন্তু যত আশা করেছিল সেটা হয়নি। লাখ 20 টাকার মতো এসেছে। অন্তু জানে, জয় বিয়ে তোলার আগেই পলাশকে টাকা মিটিয়ে দিয়েছে, কারণ পলাশ আর ঝামেলা করতে আসেনি। বাকি টাকার খোঁজটা করার সুযোগ পায়নি। রাত 11টা বাজল দিনাজপুর পৌঁছাতে। পলাশ এ সময়ে হোটেলে থাকে, টিপটাপ 6তলা হোটেল অ্যাপার্টমেন্ট। জয়কে দেখে পলাশ হাসল, ভালো? জয় মুখ কুঁচকে বলল, আপনার কি অবস্থা? গন্ধ লাগতেছে নাকে? কি বালের পারফিউম মারেন গায়ে? এয়ার ফ্রেশনার মারেন, বালডা। পলাশ হাই তুলে বলল, ঘুম পাইতেছে রে। থাকবি এইখানে? চল রাতের খাবার খেয়ে শুয়ে পড়ি। না, শ্বশুরের চেংড়ার ঋণ শোধ করতে আইসি। পলাশ হো হো করে হাসল, তুইও শেষ পর্যন্ত সা বেটা ছেলে মাইনষের জীবনটাই এরম। শান্তি নাই রে, খুব বেদনা। ভাই, নাটক কইরেন না তো। আর কথায় কথায় হাসবেন না। জার্নি করে আসতেছি, কিছুই সহ্য হচ্ছে না গায়ে। তুই আমার সাথে খুব খারাপ আচরণ করিস, জয়। তবুও আমি কিছুই বলি না। এইটা আমার ভালোবাসা না, স্বার্থ। আমি আপনার কাছে আসি, এইটা আমার স্বার্থ। আপনি এত কিছুর পরেও সব ভুলে চুপ থাকেন, এইটা আপনার স্বার্থ। ধান্দা চালানোর স্বার্থ। ভণ্ডামি কথাবার্তা ভাল লাগতেছে না, কামের কথায় আসি। পলাশগি দুলিয়ে হেসে মাথা নাড়ল, হু, আসি। সেদিন আমার সম্বন্ধীর বাড়ি গেছিলেন আবার? যাওয়াটা কি অস্বাভাবিক? সেদিন তোর বউ বড় মুখে সময় নিল আমার কাছে, তবুও এতগুলা দিন চুপ করে আছি। আমি দিন দিন ভালো হয়ে যাচ্ছি রে জয়। গিয়ে কি করছেন? তোর সম্বন্ধীর বউ মনে হয় পোয়াতি, ঠিক না? কি যে নোংরা হয়ে উঠল এতক্ষণে পলাশের চাহনি। জয় নির্লিপ্ততা দৃষ্টিতে চেয়ে রইল। পলাশ হাসছে, ভয়ানক হাসি, সেই হাসিতে কি যে হিংস্রতা খেলে যায়। দুজন লোক এসে কিছু স্ন্যাক্স আর হালকা ড্রিঙ্ক দিয়ে গেল। পলাশ বলল, কত টাকা এনেছিস? দাবি কত আপনার? বেশি না, যা হয় তাই। কিন্তু গহনা ফেরত দিতে পারব না। তার বদলে তুই টাকা কেটে রাখো। গহনা খরচা হয়ে গেছে। আরমিনের ভাবির গহনা, ওইগুলা দেন। আমি কথা দিচ্ছি, নিজ হাতে আপনারে টাকা পরিশোধ করে গয়না নিয়ে যাব। গয়না আরমিনের ভাবির মায়ের বাড়ির। টাকা পাবেন, টাকা নেন।
পলাশ গম্ভীর হয়ে সোফায় দুহাত এলিয়ে বলল, ইল্লিগেল কিছু করছি না। টাইম আপ। অর্থাৎ গহনা আমার। নিয়ম অনুসারে গহনা বিনা কথায় আমার। কিন্তু টাকা আমি গহনার দামের বেশি দিয়েছিলাম, বিধায় গহনার মূল্য মাইনাস করে তুই টাকা দিবি আমায়। আজ আপনি জায়েজ, আমি নাজায়েজ, যান। টাকা পুরোটা নেন, খানিকটা বেশিই নেন, তবুও গহনা চাই। আমি কথা দিছি সেই কবে। এমনিতেই বহুদিন পার করছি বাটপারি করে। পলাশ দীর্ঘশ্বাস ফেলল। তোর আমার এতদিনের সম্পর্কে একটা মেয়ে আজ দিয়ে দুবার ধাক্কা কষল। খেয়াল করেছিস ব্যাপারটা? জয় হাসল। খালি আমার আপনার না, ও আমার সাথে আরও অনেকের সাথে আরও অনেককে নড়িয়ে চড়িয়ে রেখে দিয়েছে। তবু ওর মনে হয় ও কিছুই করেনি, ওর হাত শক্ত হয়নি। সামথিং হ্যাভ স্পেশাল ইন হার, ইজ নট দ্যাট? পলাশ ঠোঁট কামড়ে হাসল। আই অলসো অ্যাকনোলেজড, বাট আম ওয়ার্ন ইউল হোল্ড হার ডাউন অ্যা বিট। মেয়ে মানুষের ওরাউরি দেখার অভ্যাস নেই আমার। ইউ নো ওয়েল, মেয়েলোকে কি পরিমাণ চুলকানি আছে আমার। হাউএভার, যদি এমন বেপরোয়া হয়, আই ইভেন ডোন্ট নো হাউ লং আল বি এবল টু সাপ্রেস টু মাইসেলফ অফ কাটিং হার স্কোয়ান্ডার। জয় ঢকঢক করে 2 গ্লাস পানি খেল। হাতের কবজি দিয়ে বাচ্চাদের মতো মুখটা মুছে বলল, আপনি আর্মিনের বাপের বাড়ি থেকে নিজেকে গুটিয়ে রাখুন, তাতেই চলবে। বাকিটা আমি সামলে নেব। এম ড্যাশ। রাবেয়ার কণ্ঠে অভিমান, মনে পড়ে না তোর আমাকে? অন্তু মৃদু হাসে, মনে পড়ে। ভেতরে অনেক কথা আর জীবনের প্রতি ক্ষোভ জমেছে। আম্মু আব্বু চলে গেল আমায় রেখে। বলার মতো কেউ নেই। তোমাকে বললে বোকার মতো চেয়ে থেকে শুনবে, বুঝবে না বিশেষ। তবুও দরকার তোমাকে। সামনে বসিয়ে কথাগুলো বলার পর যে গালে মুখে হাত বুলিয়ে চুল বাঁধতে বসবে, ওই আদরটুকু দরকার আমার। কিন্তু আসতে পারছি কই? খুব কাজ নাকি রে ওই বাড়ি? মলিন হাসল অন্তু, বুঝতে দিল না রাবেয়াকে। অনেক কাজ আম্মু। আম্মু, শরীর ভালো তোমার? তোরে খুব দেখতে মন চায় অন্তু। একটুও ভালো লাগে না বাড়িতে। তোর বাপ চলে গেল, তুইও ফেলে চলে গেলি অন্তু। আমারে জ্বালানোর মানুষ দুইটা নাই। কি করি কত সারিদিন? ফরমাইশ খাটব কার আর? কারা ধমকাবে আমারে? আমার দম আটকায় আসে রে অন্তু। আরেকবার ডাকো তো অন্তু বলে। এ বাড়িতে কেউ ডাকে না এই নামে। তখন বুঝি এই ডাক যে কারো মুখের নয়, আমার লোকদের ডাক এটা। আরেকবার ডাকো। তুই ভালো আছিস তো অন্তু? খারাপ আছি নাকি? বড় দোতলা বাড়ি, অভাবন্টন নেই, চিন্তাভাবনা নেই, বেশ চলছে আম্মু। সত্যিই বলতেছিস? অন্তুর মনে হল তার বোকা সোকা সরলা বাঙালি আম্মুটা বেশ বুঝমতির মতো কথা বলছে। শ্বশুরবাড়ির ঘানি টানা মেয়ের মায়েরা বুঝি মেয়ের কণ্ঠেই বহুত কিছু বুঝে ফেলার বিশেষত্ব ধারণ করে। অন্তুর এক দেহে বহু সত্তার বাস। তার মাঝ থেকে এই মুহূর্তে কোমল বাচ্চা সত্তাটা খুব ধাক্কাধাক্কি করছিল। মনটা হাহাকার করে উঠছিল, এভাবে আব্বু কেন কল দেয় না? গম্ভীর কণ্ঠে কেন জিজ্ঞেস করে না, কবে আসবি এ বাড়িতে? আশা লাগে না তোর মাকে দেখতে? তোর মা দেখতে চাইছে তোকে। নিজের কথা বলবে না। চাপা স্বভাবের মানুষদের ভালোবাসা অন্যরকম সুন্দর হয়। অন্তুর গলি ধরে আসে। রাবেয়া ডেকে ওঠেন, অন্তু। অন্তুর বুকটা ধুক করে ওঠে। কি হয়েছে আম্মা? রাবেয়া চুপ থাকেন। অন্তু বোঝে কোনো বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন রাবেয়া।
সে অভয় দেয়, কি হয়েছে আম্মু? কিছু বলবে? কি সমস্যা? অবশেষে বলেন রাবেয়া, তুই না বলছিলি পলাশরে টাকা দিয়ে এরপর কনে সাজবি? হ্যাঁ, তো গর্জে ওঠে অন্তু। পরমুহূর্তে জলের মতো শান্ত কণ্ঠে বলে, পলাশ গিয়েছিল নাকি বাড়িতে? দৃঢ় বিশ্বাস নিজের ধারণায় অন্তর। রাবেয়া চুপ ওপাশে। অথচ অন্তর ধারালো মস্তিষ্কের আন্দাজের সাথে রাবেয়ার অস্পষ্ট ফুপানো কান্না দুয়ে দুয়ে চার মিলে যায়। অন্তু হাসে মৃদু, আম্মু, টাকা দিয়ে দেয়া হয়েছে। ও এমনিই গিয়েছিল, হয়তো শয়তানি করতে। গিয়ে বলেছে নিশ্চয়ই, টাকা পায়নি। মিথ্যা বলেছে। আর যাবে না। নিশ্চিন্ত থাকো। জয় আমিরকে বলে সেই ব্যবস্থা করব আমি। রাবেয়া এরপর অন্তুর খোঁজ খবর জিজ্ঞেস করছিলেন, বিভিন্ন ধরনের কথা বলছিলেন অন্তুর সাথে। সেসব আর কানে যায় না অন্তুর। মাথাটা আওলে ওঠে। দ্রুত বলল, পরে কথা বলবো আম্মু, এখন রাখি। মামা শ্বশুর ডাকছেন আমায়। অন্তু হিসেব মিলিয়ে নেয়, জয় মিথ্যা কথা বলেছিল। একটুও অবাক হবার মতো বিষয় নয়। বরং নিজের ওপর অবাক হল, জয়ের কথা মেনে নিশ্চিন্তে থাকার কথা ভেবে। আক্রোশে মাথার চুল টেনে ধরে অন্তু। না জানি পলাশ বাড়িতে গিয়ে কি করে। এসেছে। শেষ সময় নিশ্চয়ই অন্তিক বাড়িতে ছিল না। যন্ত্রণা ওকে কত ফুরবল করে তুলেছে। ও কেবলমাত্র আব্বুর ক্ষেত্রে ফুরবল। সেখানেই বারবার আঘাত করা হয়েছে। পলাশের রুফটপে, সেদিন মানুষের সম্মুখে, হাসপাতালে, খাটিয়ার পাশে, জয় যেদিন কাছে এলো সেদিনও ঘেন্নায় অন্তুর কান্না থেমে মুখটা কুঁচকে যায়। নিজেকে আবর্জনার চেয়েও বেশি ময়লা লাগে। সেদিনের মানসিক দুর্বলতা ওকে এতটা নিচে নামিয়েছিল, ভাবতেই গা শিরশির করে ওঠে। ছি! বারবার হাত দুটো নিষ্পিস করে, সেদিন জয়ের রক্তাক্ত ক্ষততে একটা আঘাত কেন করেনি জয়কে? কতগুলো ছুরি গচ্ছিত রেখেছে নিজের কাছে, তার একটা জয়ের দেহে চালাতে পারেনি কেন? এরপর থেকে জয়কে রাতে মন ভরে মদ খেতে দেয় অন্তু। বেশি খেলে সোফাতেই ঢলে পড়ে, এরপর নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করে সে। জয় বাড়ির ফিরল রাত 2টোর দিকে। হুমায়ুন সাহেব দরজা খুলে দিলেন। 2-4টা কড়া কথাও শোনালেন। বিপক্ষ হল শাহানা, চুপ করো তুমি। কি করছে এমন? একসময় নিজেই ঠিক হয়ে যাবে। বয়স কত হইছে ওর? ও আরমিন? ঘরে তোলো তো জয়কে। অন্তু বারান্দায় দাঁড়িয়েছিল। ঘৃণায় চোখ বুজে গায়ে শ্বাস ফেলে অন্তু। প্রশ্ন করে বাতাসকে, এই সকল নোংরা নারীগুলোকে তৈরি করতে নিশ্চয়ই কোনো নর্দমার মাটি ব্যবহার করেছিলেন সৃষ্টিকর্তা। জয় ঝাড়া মেরে নিজেকে ছাড়িয়ে বলে, কি বালের আদিক্ষেতা দেখাচ্ছ? ছাড়ো। বাথরুমে ঢুকে চোখে মুখে পানি নিয়ে এসে বিছানায় বসে অন্তুকে ডাকে, ঘরওয়ালি, 1 গ্লাস তেঁতুলের শরবত বানিয়ে আনো। 2 ঢোক গিলেই শালার হ্যাংওভার কাজ করতেছে। অন্তু সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করে, কোথায় গিয়েছিলেন? যা বললাম তা করো আগে। পরে ইন্টারভিউ নেবে। আমি যা বললাম সেটার জবাব দিন। অন্তুর হুঙ্কারে বদ্ধ 4 দেয়াল গুংড়ে উঠল যেন। জয় মাথা তুলল, তুমি কি চাচ্ছ আমি উঠি? এক ধাক্কায় দোতলা থেকে সরাসরি বেহেশতে পৌঁছে যাবে। নিষেধ করেছি না, চেঁচাবে না। কানে কোনো সমস্যা নেই আমার। অন্তু মুহূর্তের মাঝে মোটা কাচের ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে জয়ের দিকে। ফুলদানিটা জয়ের কপালের শুকিয়ে যাওয়া ক্ষততে লাগে। গলগলিয়ে রক্ত বেরিয়ে আসে, লুটিয়ে পড়ে জয় মেঝেতে। পরক্ষণেই অন্তুর গাটা শিরশিরিয়ে কেঁপে ওঠে, সে টের পায় সে হ্যালুসিনেট করছে।
তীব্র ইচ্ছে বিভ্রম হয়ে চোখে ধরা দিচ্ছে। অসীম ধৈর্যের সাথে জিজ্ঞেস করে, আপনার গালে জিহ্বা কয়টা? আল্লাহর রহমতে একটাই। তোমার কয়টা, দেখি হা করো তো। পা ঝুলিয়ে শুয়ে পড়ে জয়। কোথা থেকে আসছেন? কত কাজই তো থাকে আমার। প্রতিদিন তো আর ঘরে বসে থাকি না। আজ আর বিশেষ কি? অন্তু দাঁতে দাঁত ঘষে, আই আস্ক টু ইউ এগেইন, হোয়ার ডিড ইউ গো? এবার মিথ্যা বললে, আল্লাহর কসম, আমি আপনার জিহ্বাটা টেনে আলাদা করে ফেলব কণ্ঠনালী থেকে। জয়ভ্রু কুঁচকে উঠে বসে কিছুক্ষণ অবুঝের মতো চেয়ে থাকে অন্তর দিকে। পরক্ষণেই ক্ষুধার্ত পশুর মতো উঠে দাঁড়িয়ে থাবা দিয়ে ধরে অন্তুকে, বান্দির বাচ্চা। তোর কলিজা বের করে ওজন করে দেখবার একবার আওয়াজ করবি তো? তোর মতো জানোয়ারেরা পারে কি? বাটপারি, চুরিচামারি, অবিচার, আত্মসাৎ করে লোকজনের মুখ খোলার আগে তাদের কলিজাটা বের করে মুখ বন্ধ করা। এই তো। আর কিছু পারলে তবে না হয় করতি। আমার সাথেও না হয় তাই করবি। জয় অন্তুর গাল চিপে ধরল, ভয় পাস না কেন তুই আমাকে? আমি তোকে ছাড় বেশি দেই, নাকি তোরই ভয় কম? ভয় পাস না তুই আমাকে? তোর মতো রাস্তার ছেলেকে ভয় পাওয়ার আগে আমার শরীরটা শেয়াল কুত্তায় ছিঁড়ে খাক। যে কথা রাখতে পারিস না, তার আশ্বাস কেন দিস? একটা ছুতো রেখেই দিয়েছিস, পলাশ জানোয়ারের আবার আমাদের বাড়িতে যাবার। প্রতিদিন কত লোকে মরে, দাফন হয়ে যায়, অথচ পলাশ অথবা তোদের মতো বেজন্মাদের হায়াত লম্বা। জয় আস্তে করে ছেড়ে দেয় অন্তকে। শান্ত স্বরে বলে, বেজন্মা না, আমি। আমার থেকে ছাড় পাওয়া বন্ধ হলে কুকুরের মতোই ছিঁড়ে খাওয়া হবে তোমার পরিবারকে। এটা ভুললে চলবে না। অন্তু দেয়াল ঘেঁষে মেঝেতে বসে পড়ে চোখের পানি ছাপিয়ে কড়া কণ্ঠে বলে, মেরে ফেলছেন না কেন? শুধু জান ছাড়া আর কিছুই তো বাকি রাখেননি। কি আছে আর আমার পরিবারের? দুনিয়াটা আপনাদের। আমরা তো সব মাটির পোকা। আপনারা হাঁটছেন, পিষে মুচড়ে যাচ্ছি আমরা। এবার না হয় কবর দিয়ে দিন। না সইতে পারছি, আর কিছু করতেও পারছি না। এটা বড় যন্ত্রণার। অন্তু মাথাটা দেয়ালে এলিয়ে দেয়। জয় চেয়ে থাকে অন্তুর মলিন মুখশ্রীতে। এখন শান্ত, অথচ মিনিট খানেক আগে বাঘিনীর মতো গর্জন করছিল। বহুরূপিণী। জয় চোখ ফেরায় না। অন্তু ছাদের দিকে তাকিয়ে আনমনে বলে চলে, রক্তের ভাইকে ক্ষমা করিনি। যদিও ও যা করেছে ইচ্ছে করে করেনি। অথচ আপনি, পলাশ, হামজা পাটোয়ারি যা করছেন, সব পরিকল্পনামাফিক, নিজেদের ক্ষমতা জাহির করতে। কিছুই ছাড়লেন না। আর কত, জয় আমির? পলাশকে প্রতিদিন দেখতে হচ্ছে না, ও দূরে আছে। অথচ আপনি রোজ সামনে আসেন, এক ঘরে, এক ছাদের নিচে। আমার আপনার সম্পর্কের নামটাও কি জঘন্য। চাহ। সহ্যের সীমা মাপার ফিতা দরকার। আমি একটু বেশি ধৈর্যশীল, তাই না? জয় চুপচাপ চেয়ে থাকে। অন্তুর চোখের কোণা পেরিয়ে এক ফোঁটা জল গড়াতে যাচ্ছিল। অন্তু সেই নোনা পানিটুকু আঙুলে মুড়ে এমনভাবে ছুঁড়ে ফেলে দেয়, যেন কোনো অপবিত্র, নোংরা কিছু চোখে বিঁধেছিল। জয় কপালে হাত চালিয়ে জোরে জোরে শ্বাস ফেলে। বেডসাইড টেবিলের ওপর থেকে হ্যান্ড প্রেসিং বলটা তুলে হাতের মুঠোয় চাপতে থাকে বারবার। অন্তু চোখ বুজে বসে থাকে মেঝেতে। অস্পষ্ট স্বরে বিড়বিড় করে, আব্বুকে মেরে ফেললেন আপনি। অথচ কায়দা এত নিখুঁত, দোষ দেয়া যায় না আপনাকে। ঠিক আজরাইলের মতো। মানুষ মরলে কেউ আজরাইলকে দোষ দেয় না। দোষ হয় রোগ অথবা মৃত্যুর কারণের। বোকা মানুষ জাতি ভুলে বসে, রুহুটা নিয়ে গেছে সৃষ্টিকর্তার দূত।
আমার পর্দা কেড়ে নিলেন। উহু, বিনা কারণে নয়। কারণ আছে অবশ্যই। জানেন, একবার থুতু দিয়েছিলাম আমি আপনাকে। অন্য কেউ হলে কি করত? হয়তো একবারের বদলে দুবার, আচ্ছা তিনবার থুতু দিত আমার মুখে। কিন্তু যেখানে কথা জয় আমিরের, আপনার ওপর মুগ্ধতা জমানোর একটা বাক্স কিনতে চাইছি। আপনি এত চমৎকার কেন? আর 5টা মানুষের সাথে আপনার বিকৃত মস্তিষ্কের জিদেগুলোর একটুও মিল নেই। পুরোই ডিফারেন্ট। অন্তু নিয়ম করে বাগানে যায় আজকাল। ওই লোহার লাল গেইটটা। অন্তু রোজ যায় একবার করে। ফেরার সময় এক পুরুষকে ঢুকতে দেখা গেল। হাতে কয়েকটা ব্যাগ। অন্তুর দিকে বারবার তাকাচ্ছিল। লোকটাকে উঠে যাবার সুযোগ দিয়ে নিজে ওয়ার্কশপের দেয়ালের আড়ালে দাঁড়িয়ে থেকে পড়ে উঠে এলো দোতলায়। পরে জানা গেল এটাই তুলির স্বামী। হুমায়ুন সাহেব ডেকেছেন। হামজা এসে বসল। কোয়েল দৌড়ে এসে আব্বুর গলা জড়িয়ে ধরে কোলে চড়ে বসে এক ব্যাগ চকলেট ও বিভিন্ন খাবারদাবার ধরিয়ে দিল সীমান্ত। হাস্যোজ্জ্বল চেহারা। কথাবার্তা কি সুন্দর করে বলছে কোয়েলের সাথে। বুকের সাথে ঝাপটে ধরে বসে আছে মেয়েকে। অন্তুর ফের সন্দেহ হয়, এই লোক এত খারাপ? আসলেই মারধর, নেশা ভাঙ, ডিভোর্স। বৈঠকে জয় নেই। ক্লাবে গেছিল সকালে। গতকাল এক মিছিল শেষে হানহানি হয়েছে। কার নাকি বুক ফুঁড়ে গুলি চলে গেছে। বেশ কয়েকজন আহত বিরোধী পক্ষের হামলায়। এসব অবশ্য হামজার পার্টির সাথে হয়নি। হয়েছে সংসদ সদস্য মহোদয়ের বাড়ির সামনে। সেখান থেকে জয় যাবে ভার্সিটিতে। সুতরাং সে এই বৈঠকে নেই বরাবরের মতো। তরু চা বানিয়ে দিলে অন্তু তা ট্রেতে তুলে নাশতা সাজিয়ে এনে সোফার সেন্টার টেবিলে রাখে। কথা তুলল হামজা, সরাসরি বলল, দেখ সীমান্ত, সংসারে ঝামেলা সবার হয়। কিন্তু ডিভোর্সের ব্যাপারটা ঠিক বুঝলাম না। আমি অবুঝ নাকি ঘটনা বেশি জটিল? তোর এরকম সিদ্ধান্তের বিশেষ উপযুক্ত কারণ খুঁজে আজ দুদিন এত হাঙ্গামার মাঝেও বেশ হয়রান আমি। সীমান্ত চুপচাপ বসে রইল। আর কোনো মেয়েলোক নেই বৈঠকে। অথচ অন্তু দাঁড়িয়ে রইল ট্রে হাতে নিয়ে। হামজা বলতে পারল না সরাসরি, বারবার আর চোখে তাকাল। অন্তু সেসব অগ্রাহ্য করে দাঁড়িয়ে রয়। শাহানা কাশতে কাশতে এসে বসলেন। বেশ কিছুক্ষণের নীরবতা ভেঙে হুমায়ুন বেশ সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। শাহানা বেশ কোমল স্বরে বললেন, তুমি জানো সীমান্ত, তুমি আবার বাপ হইয়ে যাইতেছ এই সময় এইসব। ওটা আমার বাচ্চা না। ঘরটা থমকে যায় সীমান্তর ছোট্ট একটা বাক্যে। অন্তু কিঞ্চিত ভ্রু জড়িয়ে ফেলে। বসার ঘরে থাকা পুরনো ঘড়ির পেন্ডুলাম ঢংঢং করে বেজে উঠে জানান দেয়, বিকেল 4টা বাজছে। চলবে।